বন্ধুরা, সীমান্ত দিয়ে অবৈধভাবে মানুষ ঢুকে পড়া এমনিতেই একটা বড় সমস্যা, কিন্তু যদি সেই মানুষদের ভারতে ঢোকানোর পিছনে একটা পুরো নেটওয়ার্ক কাজ করে, সীমান্ত পার করানো থেকে শুরু করে আধার কার্ড, প্যান কার্ডের মতো ভারতীয় পরিচয়পত্র তৈরি করা, থাকার জায়গা, কাজ, এমনকি ব্যাংক অ্যাকাউন্টের ব্যবস্থাও যদি করে দেওয়া হয়, তাহলে বিষয়টা আর শুধুমাত্র ইল্লিগাল ইমিগ্রেশনের মধ্যে আটকে থাকে না। আর এবার এই গোটা ঘটনার সঙ্গে উঠে আসছে আরও বড় একটা প্রশ্ন: এই নেটওয়ার্ক চালানোর টাকা আসছে কোথা থেকে? কারণ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির সাম্প্রতিক তদন্তে ইল্লিগাল বাংলাদেশি এবং রোহিঙ্গা ইনফিল্ট্রেশনের সঙ্গে মানি লন্ডারিং এবং ফরেন ফান্ডিংয়ের সম্ভাব্য যোগ খতিয়ে দেখা হচ্ছে। এমনকি কিছু ইউকে বেসড এন্টিটি থেকে আসা অর্থের বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে বলে জানা যাচ্ছে। সম্প্রতি ইডি উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, দিল্লি এবং হরিয়ানা এই 4টি রাজ্যের মোট 13টি জায়গায় একসঙ্গে তল্লাশি চালিয়েছে। এর মধ্যে উত্তরপ্রদেশের সাহারানপুরের দেওবন্দ, দিল্লির জামিয়ানগর, হরিয়ানার ফরিদাবাদের বল্লভগড় এবং পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গা রয়েছে। কিন্তু ইডি হঠাৎই তদন্তে এলো কীভাবে? এর জন্য আমাদের ফিরে যেতে হবে 2024 সালে। সেই সময় উত্তরপ্রদেশ এটিএস একটি এফআইআর দায়ের করে এমন একটি নেটওয়ার্কের তদন্ত শুরু করেছিল যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল অবৈধভাবে বাংলাদেশি এবং রোহিঙ্গাদের ভারতে ঢুকতে সাহায্য করার। তদন্ত যত এগোতে থাকে ততই সন্দেহ তৈরি হয় যে এটা শুধুমাত্র সীমান্ত পার করিয়ে দেওয়ার কোনো সাধারণ দালাল চক্র নয়, বরং এর পিছনে একটা অর্গানাইজড সিস্টেম কাজ করছে। অভিযোগ অনুযায়ী প্রথমে অবৈধভাবে সীমান্ত পার করিয়ে ভারতে প্রবেশ করানো হতো। এরপর তাদের জন্য ভারতীয় পরিচয়পত্র তৈরি করার ব্যবস্থা করা হতো। আধার কার্ড, প্যান কার্ড থেকে শুরু করে বিভিন্ন ডকুমেন্টস তৈরির অভিযোগ সামনে আসে। কিন্তু এখানেই নেটওয়ার্কের কাজ শেষ হতো না, কারণ শুধু একটা আধার কার্ড হাতে ধরিয়ে দিলেই তো কেউ দীর্ঘদিন একটা শহরে থাকতে পারবে না। তার থাকার জায়গা লাগবে, কাজ লাগবে এবং দৈনন্দিন টাকা লেনদেনের ব্যবস্থাও দরকার। তদন্তে অভিযোগ উঠে আসে এই মানুষদের ভাড়ায় থাকার জায়গা খুঁজে দেওয়া, কাজের ব্যবস্থা করা, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে সাহায্য করা, এমনকি কিছু ক্ষেত্রে রোজগারের জন্য রিক্সা পর্যন্ত ব্যবস্থা করে দেওয়া হতো। অর্থাৎ অভিযোগ সত্যি হলে এটা শুধুমাত্র মানুষকে সীমান্ত পার করানোর নেটওয়ার্ক নয়, বরং অবৈধভাবে ভারতে ঢোকানোর পর ধীরে ধীরে তাদের সাধারণ মানুষের মধ্যে মিশিয়ে দেওয়ার একটা পুরো ব্যবস্থা। আর এখানেই বিষয়টা আরও সিরিয়াস হয়ে যায়। কারণ একজন ব্যক্তি যদি অবৈধভাবে ভারতে ঢোকার পর ভারতীয় পরিচয়পত্র পেয়ে যায়, ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফেলে, কোনো এলাকায় বাড়ি ভাড়া নিয়ে কাজ করতে শুরু করে, তাহলে কয়েক বছর পর তাকে আলাদা করে চিহ্নিত করা অনেক কঠিন হয়ে যেতে পারে। কিন্তু এত বড় নেটওয়ার্ক চালাতে গেলে তো টাকার প্রয়োজন, আর তদন্তের গুরুত্বপূর্ণ মোড় আসে ঠিক এখানেই। ইউপি এটিএসের তদন্তে সন্দেহ তৈরি হয় এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত টাকা বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ঘোরানো হচ্ছে। এর পাশাপাশি চ্যারিটেবল অর্গানাইজেশনের মাধ্যমে টাকা আসার সম্ভাবনার বিষয়টিও সামনে আসে। আর যখন ফরেন ফান্ডিং এবং মানি লন্ডারিংয়ের সম্ভাব্য যোগ উঠে আসে, তখন তদন্তে ইডি যুক্ত হয়। এরপরই 4টি রাজ্যের 13টি জায়গায় তল্লাশি চালানো হয়। এই তল্লাশিতে রিপোর্ট অনুযায়ী প্রায় 40 লক্ষ টাকা নগদ এবং প্রায় 180 গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। তবে এখানে শুধুমাত্র কত টাকা বা কত সোনা উদ্ধার হয়েছে সেটাই গুরুত্বপূর্ণ নয়। ইডি এখন মূলত খুঁজে দেখছে এই টাকার সোর্স কি এবং শেষ পর্যন্ত সেই টাকা কোথায় ব্যবহার করা হয়েছে। আর এখানেই একটা ইন্টারেস্টিং প্যাটার্ন সামনে এসেছে। অভিযোগ অনুযায়ী বড় অঙ্কের টাকা একবারে ট্রান্সফার করার বদলে ছোট ছোট অ্যামাউন্টে ট্রানজ্যাকশন করা হতো, যেমন 6,000, 8,000 বা 10,000 টাকা করে। এর ফলে প্রথম নজরে পুরো ট্রানজ্যাকশন প্যাটার্ন বোঝা অনেক কঠিন হয়ে যায়। আর তাই ইডি এখন বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে হওয়া লেনদেনের চেইন খতিয়ে দেখছে। তবে এই তদন্তের সবথেকে বেশি আলোচিত বিষয় হল ফরেন ফান্ডিংয়ের সম্ভাব্য লিঙ্ক। কিছু চ্যারিটেবল ট্রাস্টের ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন খতিয়ে দেখা হচ্ছে যাদের কাছে বিদেশ থেকে টাকা এসেছে বলে জানা যাচ্ছে। এর মধ্যে কিছু ইউকে বেসড এন্টিটির বিষয়ও তদন্তে উঠে এসেছে। তবে এখানে একটা বিষয় পরিষ্কার রাখা জরুরি: এই ট্রাস্টগুলো জেনে শুনে কোনো ইল্লিগাল নেটওয়ার্ককে সাহায্য করেছে নাকি তাদের অজান্তে তাদের ফাইন্যান্সিয়াল চ্যানেল ব্যবহার করা হয়েছে সেটা এখনও পরিষ্কার নয়। তদন্ত শেষ হওয়ার আগে কাউকে সরাসরি দোষী বলা ঠিক হবে না। কিন্তু যদি শেষ পর্যন্ত প্রমাণ হয় যে ফরেন ফান্ডিংয়ের কোনো অংশ অবৈধভাবে মানুষকে ভারতে ঢোকানো, ফেক ডকুমেন্টস তৈরি করা বা তাদের সেটেল করানোর কাজে ব্যবহার হয়েছে, তাহলে বিষয়টা অনেক বড় হয়ে যাবে।
কারণ তখন এর সঙ্গে ইল্লিগাল ইনফিলট্রেশনের পাশাপাশি এফসিআরএ রুলস, মানি লন্ডারিং এবং ন্যাশনাল সিকিউরিটি সব কিছুই জড়িয়ে যাবে। আর একটা বিষয় এখানে নজর দেওয়ার মতো, তল্লাশি শুধুমাত্র পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় হয়নি, উত্তরপ্রদেশ, দিল্লি এবং হরিয়ানাতেও হয়েছে। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, সীমান্ত দিয়ে ভারতে ঢোকার পর কি দেশের অন্য রাজ্যে নিয়ে গিয়ে মানুষকে সেটেল করানোরও কোনো নেটওয়ার্ক কাজ করছে? যদি এমন কোনো নেটওয়ার্ক সত্যিই থাকে, তাহলে শুধুমাত্র বর্ডার সিকিউরিটি বাড়িয়ে সমস্যার সমাধান করা কঠিন। কারণ কেউ যদি সীমান্ত পার করার পর ফেক আইডেন্টিটি তৈরি করে দেশের অন্য কোনো শহরে চলে যায় এবং সেখানে সাধারণ মানুষের মতো থাকতে শুরু করে, তাহলে তাকে পরে খুঁজে বের করা অনেক কঠিন হয়ে যায়। এই কারণেই ফেক ডকুমেন্টসের বিষয়টিও খুব গুরুত্বপূর্ণ। কারণ আধার, প্যান বা অন্য কোনো পরিচয়পত্র বেআইনিভাবে তৈরি হলে তার সাহায্যে ব্যাংক অ্যাকাউন্ট খোলা, সিম কার্ড নেওয়া বা বাড়ি ভাড়া করা অনেক সহজ হয়ে যেতে পারে। আর এই জায়গা থেকেই ইল্লিগাল ইনফিলট্রেশনের বিষয়টা ন্যাশনাল সিকিউরিটির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। এখন ইডির সামনে সবথেকে বড় কাজ হলো পুরো মানি ট্রেইল খুঁজে বের করা। বিদেশ থেকে যদি সত্যিই টাকা এসে থাকে, তাহলে সেটা কে পাঠিয়েছে, কোন অর্গানাইজেশনের মাধ্যমে এসেছে, ভারতে আসার পর কোন কোন অ্যাকাউন্ট ঘুরেছে, আর শেষ পর্যন্ত সেই টাকা কোথায় ব্যবহার হয়েছে। একই সঙ্গে ফেক ডকুমেন্টস কারা তৈরি করেছে এবং এর পিছনে আরও বড় কোনো নেটওয়ার্ক রয়েছে কিনা সেটাও তদন্তের গুরুত্বপূর্ণ অংশ। সব মিলিয়ে একটা বিষয় পরিষ্কার, ইল্লিগাল ইনফিলট্রেশন আটকাতে হলে শুধু সীমান্তে নজরদারি করলেই হবে না। এর পিছনে যদি অর্গানাইজড নেটওয়ার্ক থাকে, তাহলে সেই নেটওয়ার্কের ফান্ডিং এবং ফেক ডকুমেন্ট তৈরির চেনও ভাঙতে হবে। তবে শেষ পর্যন্ত এই তদন্ত কোথায় গিয়ে দাঁড়ায় এবং ইউকে বেসড এন্টিটি বা ফরেন ফান্ডিংয়ের সঙ্গে কোনো বেআইনি যোগ সত্যিই প্রমাণিত হয় কিনা সেটা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। কিন্তু যদি এই অভিযোগগুলো প্রমাণিত হয়, তাহলে প্রশ্নটা শুধু সীমান্ত পার হওয়ার মধ্যে থাকবে না। প্রশ্ন উঠবে, কারা মানুষকে ভারতে ঢোকাচ্ছে, কারা তাদের পরিচয়পত্র তৈরি করে দিচ্ছে, কারা তাদের সেটেল হতে সাহায্য করছে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ, এই পুরো নেটওয়ার্ক চালানোর টাকা আসছে কোথা থেকে। এখন ইডি এর তদন্তে এই প্রশ্নগুলোর উত্তর সামনে আসে কিনা সেটাই দেখার। আপনাদের কি মনে হয়, ইল্লিগাল ইনফিলট্রেশন আটকাতে হলে শুধু সীমান্তে নিরাপত্তা বাড়ানোই কি যথেষ্ট, নাকি এর পিছনে থাকা ফাইন্যান্সিয়াল এবং ফেক ডকুমেন্ট নেটওয়ার্কের বিরুদ্ধেও আরও কড়া ব্যবস্থা নেওয়া দরকার? আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।